অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন বিভাগ ওয়ালিন ওসমান কলেজ কিশোরগঞ্জের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন যাবৎ তোমাদের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না, তাই কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল ভুইয়া, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ ওয়ালিন ওসমান কলেজ কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের যে কোর্সটি নিয়ে আলোচনা করব এর শিরোনাম হলো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি মডার্ন পিরিয়ড, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ। করোনার কারণে কলেজের ক্লাসসমূহ বন্ধ হওয়ার পূর্বে আমরা শ্রেণীকক্ষে তোমাদের সাথে এই কোর্সটি নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি দর্শনের বিভিন্ন যুগ বিভাজন নিয়ে। আমরা আলোচনা করেছি কিভাবে সেই প্রাচীন গ্রিক থেকে খ্রিস্টপূর্ব 600 শতক থেকে আজকে পর্যন্ত দর্শনের ইতিহাসের যে বিবর্তন, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমকালীন যুগ নিয়ে আমরা আজকে আমাদের দ্বিতীয় বর্ষের সিলেবাস অনুযায়ী আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় জন লকের কিভাবে সহজাত ধারণা খণ্ডন করেন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমি সংক্ষেপে দর্শনের যে 4টা বিভাগ, দর্শনের যে 4টা যুগ এবং এই 4টা যুগের সময়কাল এবং তার আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি একটু সংক্ষেপে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সেই খ্রিস্টপূর্ব 600 শতক থেকে সেই প্রাচীন গ্রিসের মাইলেটাস নগরী থেকে দর্শনের যাত্রা, দর্শনের জনক থেলিসের পানি দর্শন দিয়ে দর্শনের যাত্রা। সেখান থেকে প্রাচীন যুগ সেই খ্রিস্টপূর্ব 600 শতক থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রাচীন যুগের সময়কাল। এবং প্রাচীন যুগের এই সময়কালকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাক সোফিস্ট যুগ, আর একটা হলো সোফিস্ট থেকে পরবর্তী যুগ। প্রাক সোফিস্ট যুগের যে আলোচনার বিষয়বস্তু ছিল, সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল বিশ্বতত্ত্ব, অর্থাৎ এই জগতের আদি রহস্য, আদি কারণ কি, এ নিয়ে তৎকালীন ফিলোসোফাররা আলোচনা করেছেন। সোফিস্টদের থেকে আলোচনা মোড় ঘুরিয়ে চলে আসে মানুষের নৈতিকতা উপর, এবং আমরা দেখি বিখ্যাত সোফিস্ট প্রোটাগোরাসের সে বিখ্যাত উক্তি, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ মানুষই সব কিছুর নিয়ামক। কিন্তু তার এই সমসাময়িক ফিলোসোফার সক্রেটিস সোফিস্টদের বিরোধিতা করে। উনি শুভ এবং নৈতিকতা সম্বন্ধে একটি সার্বিক মানদণ্ডর কথা বলেন। যাই হোক, এভাবে প্লেটো, অ্যারিস্টটল থেকে আমরা 529 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল। এরপরে সেই 529 খ্রিস্টাব্দে যখন রাজা জাস্টিনিয়ান গ্রিক দর্শন আলোচনা বন্ধ করে দিলেন, গ্রিক দর্শন নিষিদ্ধ করে দিলেন, তখন থেকেই মূলত শুরু হয়েছে মধ্যযুগ। মধ্যযুগের বিস্তৃতিকাল হলো 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই মধ্যযুগের আমরা জানি
মধ্যযুগের ফিলোসফি ছিল মূলত ধর্মাশ্রয়ী, ধর্মকে কেন্দ্র করে এখানে সব কিছুর আলোচনা হয় এবং ধর্ম বিশেষ করে এখানে খ্রিস্ট ধর্মের কথা বলা হয়েছে। খ্রিস্ট ধর্মের বাইরে সেখানে কোনো কিছু আলোচনা করা যেত না। ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য সবকিছু ছিল ধর্মনির্ভর। এরপরে আমরা দেখি আধুনিক যুগ 1453 থেকে 1831 সাল পর্যন্ত। মধ্যযুগ থেকে যে আধুনিক যুগে আসার যে সময়কাল, এটাই এমনিতেই আসেনি। এর মাঝে আরেকটি সময় আমরা দেখি, এটা হলো বলে রেনেসার যুগ। এবং এই রেনেসার যুগকে 1453 থেকে 1690 সাল পর্যন্ত, 1453 থেকে 1690 সাল পর্যন্ত হলো রেনেসা। রেনেসা বলতে আমরা বুঝি যে ওই সময়কালে অর্থাৎ তৎকালীন সময়ে ইতালিতে বা ইউরোপে বিজ্ঞান, সাহিত্য, ফিলোসফিতে যে এক নতুন আবিষ্কারের যে এক আন্দোলন শুরু হয়েছিল, সেটাকে বলা হয় রেনেসা বা নবজাগরণ। এবং এই রেনেসার যুগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মানবতাবাদী যুগ আর একটা হলো প্রাকৃতিক বিজ্ঞানের যুগ। মানবতাবাদী যুগ হলো 1453 থেকে 1600 সাল পর্যন্ত, আর প্রাকৃতিক বিজ্ঞানের যুগ হলো 1600 থেকে 1690 সাল পর্যন্ত। রেনেসার দ্বিতীয় ভাগের অর্থাৎ 1600 থেকে 1690 সালের যে দার্শনিকদের আবির্ভাব ঘটে, তারা হলেন বেকন, হবস, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এবং এদেরকে বলা হয়ে থাকে বুদ্ধিবাদী দার্শনিক। এই বুদ্ধিবাদী দার্শনিক এই জন্য বলা হয়ে থাকে, ওনারা মনে করতেন যে আমরা যে জ্ঞান লাভ করি, এই জ্ঞান লাভের একমাত্র মাধ্যম হলো বুদ্ধি। বুদ্ধির মাধ্যমে আমরা সত্যকে বা সত্তাকে জানতে পারি, এর বাইরে অন্য কোনো মাধ্যমে সত্যকে জানা সম্ভব নয়। এরপরে যে যুগটি আসে সেটাকে বলা হয় আলোক উদয়ের যুগ বা পিরিয়ড অফ এনলাইটমেন্ট। পিরিয়ড অফ এনলাইটমেন্ট, আলোক উদয়ের যুগ। পিরিয়ড অফ এনলাইটমেন্ট বা আলোক উদয়ের যুগ। এই আলোক উদয়ের যুগ 1690 থেকে 1781 পর্যন্ত। এই আলোক উদয় যুগের যে ফিলোসোফার, তারা হলেন লক, বার্কলি, হিউম। অর্থাৎ লক, বার্কলি, হিউম হলেন পিরিয়ড অফ এনলাইটমেন্ট বা আলোক উদয় যুগের দার্শনিক। আমরা আমাদের আজকের টপিক জন লকের ইনেট আইডিয়া অর্থাৎ সহজাত ধারণা নিয়ে কথা বলবো। এর আগে আমরা দর্শনের যুগ বিভাজন, কিভাবে দর্শন আধুনিক যুগ পর্যন্ত আসলো, সেটা নিয়ে কথা বলেছি। এখন আমরা জন লকের উপর কয়েকটি কথা বলবো। জন লক অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থটিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে 4টি অংশে এটিকে ভাগ করা যায়। এই 4টি অংশের প্রথম অংশে উনি সহজাত ধারণা নিয়ে কথা বলেন। সহজাত ধারণা বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই প্রাচীন
গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে আধুনিক দর্শনের জনক ডেকার্ট পর্যন্ত সকল বুদ্ধিবাদী দার্শনিকরাই সহজাত ধারণার কথা বলেছেন। সহজাত ধারণা হলো এমন ধারণা, যে ধারণা আমরা জন্মের সময় আমাদের মনে গ্রথিত থাকে, অর্থাৎ যে ধারণা আমরা এই ইন্দ্রিয় জগৎ থেকে লাভ করি না, জন্মের সময় সেটা আমরা সাথে করে নিয়ে আসি, সেটা হলো সহজাত ধারণা। এই সহজাত ধারণার সমালোচনা করেন লক তার গ্রন্থের প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে উনি আলোচনা করেন ধারণার উৎপত্তি ও প্রকৃতি নিয়ে, এবং এ ব্যাপারে উনি তার নিজস্ব মত প্রদান করেন। তৃতীয় ভাগে তিনি আলোচনা করেন শব্দ নিয়ে, কারণ শব্দের মাধ্যমে আমরা আমাদের ভাব প্রকাশ করি। এবং চতুর্থ ভাগে উনি উনার দর্শনের মূল তত্ত্ব, যেটি জ্ঞানের প্রকৃতি, স্বরূপ, জ্ঞানের সীমা, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। এবং এই চতুর্থ ভাগের আলোচনাটাই হলো তার দর্শনের মূল আলোচনা, এবং এই আলোচনার উপর ভিত্তি করেই তাকে বলা হয়ে থাকে জ্ঞানবিদ্যক, অভিজ্ঞতাবাদের জনক। জ্ঞানবিদ্যা বলতে আমরা কি বুঝি? জ্ঞানবিদ্যা হলো যেখানে জ্ঞান কি, জ্ঞানের সংজ্ঞা, জ্ঞানের সীমা, জ্ঞানের পরিধি, জ্ঞানের প্রকৃতি, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের উৎস, এই সমকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা বা ইপিস্টেমোলজি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে আধুনিক দর্শন পর্ব, আধুনিক দর্শনের আলোচনার বিষয় কিন্তু জ্ঞানবিদ্যা। আধুনিক দার্শনিকরা ওই জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। এবং আধুনিক দর্শনে আমরা দেখি বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ। বুদ্ধিবাদী দার্শনিক আমরা পূর্বেই বলেছি রেনে ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ, আমরা পূর্বে আলোচনা করেছি তাদেরকে নিয়ে। এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন জন লক, বিশপ বার্কলি এবং ডেভিড হিউম। এবং বিচারবাদী দার্শনিক হলেন ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কি করেছেন? বুদ্ধিবাদ, চিরপ্রতিদ্বন্দ্বী বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয় করে উনি যে মতবাদ প্রদান করেন সেটা হলো বিচারবাদ। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্রিটিসিজম অফ ইনেট আইডিয়া, জন লক কিভাবে সহজাত ধারণার খণ্ডন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে আধুনিক দর্শনের জনক ডেকার্ট পর্যন্ত সকল বুদ্ধিবাদী দার্শনিকরাই সহজাত ধারণার কথা বলেছেন, সহজাত ধারণার পক্ষে যুক্তি দিয়েছেন। এবং সহজাত ধারণা বলতে আমরা বুঝি জন্মের সময় আমরা যে ধারণাগুলা আমাদের মনে করে নিয়ে আসি, সেটি হলো সহজাত ধারণা। কি ধরনের ধারণা? ওনারা বলতেন যে অধিবিদ্যা, নীতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রের যে সত্য, কিছু সত্য অন্তত পক্ষে, এগুলো হলো অধিবিদ্যা, নীতিশাস্ত্র এবং ধর্মশাস্ত্রের সত্য, যা মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে লাভ করে না, যেগুলা মানুষ জন্মের সময় তার মনে গ্রথিত করে নিয়ে আসে। এবং এই ধারণাগুলো হলো সহজাত। জন লক তার দর্শনের শুরুতেই প্রথমেই বুদ্ধিবাদীদের এই মতের বিরোধিতা করেন। বুদ্ধিবাদীদের এই মতের বিরোধিতা করে তিনি বলেন যে আমরা জন্মের সময় কোনো কিছুই সাথে করে নিয়ে আসিনি, বরং জন্মের সময় আমাদের মন তাকে এরকম একটি সাদা কাগজের মতো। জন্মের সময় আমাদের মন তাকে একটি সাদা কাগজের মতো, যেটাকে উনি বলেছেন টেবুলা রাসা, অর্থাৎ সাদা কাগজ। এবং উনি বলেন যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মন তাকে একটি পরিষ্কার স্লেটের মতো, আমরা স্লেট দেখি যেখানে বাচ্চারা লিখে, এরকম পরিষ্কার একটি স্লেটের মতো তার মনটা থাকে। এখানে কোনো পূর্ব ধারণা থাকে না। পরবর্তীতে যখন তার বয়স বাড়তে থাকে, অর্থাৎ সে যখন ইন্দ্রিয় জগৎ থেকে অভিজ্ঞতা অর্জন করতে থাকে, তার জ্ঞান বৃদ্ধি পেতে থাকে, তখন এই সাদা কাগজের মধ্যে
আস্তে আস্তে দাগ পড়ে, অর্থাৎ মনের মধ্যে ধারণা প্রবেশ করে, এ থেকে সে জ্ঞান লাভ করে। বুদ্ধিবাদীদের আরেকটি যুক্তি হলো যে এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলা আমরা কখনোই ইন্দ্রিয় জগৎ থেকে পেতে পারি না, যেমন কার্যকারণ, তারপর অসীমতা সম্বন্ধে আমাদের ধারণা, নিত্যতা সম্বন্ধে আমাদের ধারণা, ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণা, আত্মার অমরতা, আত্মা, এই বিষয়গুলা আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই জিনিসগুলার সম্বন্ধে আমরা ধারণা লাভ করতে পারি না। এই আমরা ধারণা লাভ করে থাকি, এই ধারণাগুলো আসে সহজাত, অর্থাৎ এটি সহজাতভাবেই এগুলো আমাদের মনে গ্রথিত হয় এবং এগুলো হলো সার্বজনীন। লক বলেন যে এরকম কার্যকারণ, তারপরে নিত্যতা, অসীমতা, এই সম্বন্ধে কোনো সার্বজনীন ধারণা আমাদের মধ্যে নেই। আমরা বরং এই ধারণাগুলাও আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমেই লাভ করি। কিভাবে সেটা লাভ করি? এবং উনি আরেকটি কথা বলেন যে এই সকল ধারণা তো সার্বজনীন নয়, তো যদিও তর্কের খাতিরে আমরা স্বীকার করি যে এই ধারণাগুলা সার্বজনীন, তবু আমরা বলতে পারি না যে এগুলা সহজাত। যেমন আগুনের কথা যদি আমরা বলি, আগুন কি করে? আগুন পুরায়, অর্থাৎ দহন করে। আগুন যদি আগুন পুরায়, অর্থাৎ আগুন দহন করে, তে লোকের বুদ্ধিবাদীদের মতে আগুনের পুরানো এটা সার্বজনীন। আগুন হাত দিলে আগুন পুরাবে, এটা সার্বজনীন। তাহলে আমরা কি বলবো যে এই আগুনের পুরানো ধারণাটা আমাদের সহজাত? লোক বলেন যে না, আগুনে পুরানো ধারণাটা সহজাত নয়, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আগুনে হাত না দিই, আগুনে হাত দেওয়ার পর আমাদের হাত যতক্ষণ পর্যন্ত না পুরায়, ততক্ষণ পর্যন্ত আমরা এই কথা বলতে পারি না যে আগুনে হাত দিলে আগুনে হাত পুরাবে। কারণ হলো বুদ্ধিবাদীদের মত অনুযায়ী এই আগুনে হাত পুরানো বা এগুলা যদি সহজাত হতো, যেহেতু সার্বজনীন হিসাবে যদি সহজাত হতো, তাহলে ছোট শিশু সে আগুনে হাত দিত না। এবং নির্বোধ মানুষ বা অসভ্য মানুষ যারা, এদের ভিতরেও এই জিনিসগুলার কার্যকারণ, নিত্যতা, এই জিনিসগুলোর সম্বন্ধে এদের কোনো ধারণাই নেই। তারপরে লোক বলেন যেমন কার্যকারণ, আমরা বলে থাকি যে কোনো ঘটনার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে। একটি ঘটনার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, এটি একটি সার্বজনীন ধারণা। কিন্তু এটি সার্বজনীন বলেই এটি লোক বলেন যেটা আমি সহজাত বলতে বাধ্য নই। কারণ আমরা আমাদের অভিজ্ঞতার দ্বারা আমরা দেখছি যে যখনই কোনো একটি ঘটনা ঘটে, তখনই তার পিছনে একটি কারণ থাকে। এই বারবার অভিজ্ঞতা থেকে, বারবার আমাদের এই যে অভ্যাস, এই অভ্যাস থেকে আমরা সিদ্ধান্ত নেই যে একটি ঘটনার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, এবং এটি একটি সার্বজনীন ধারণা, কিন্তু এটি সহজাত নয়। এটি সহজাত নয়। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? লোক বলছেন এটা হলো আরোহের যে পদ্ধতি, অর্থাৎ বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছা। এই বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে যে আগুনে পোড়ানো, আমরা যখনই দেখছি যে আগুনে হাত দিলে আগুনে পুরায়, তখন আমাদের মনে ধারণা হলো যে আগুনে পুরায়। যখনই আমরা বারবার দেখি যে একটি ঘটনার পিছনে অবশ্যই একটি কারণ থাকে, বারবার এই একই জিনিস দেখতে দেখতে আমাদের মনে বদ্ধমূল হয়, অর্থাৎ সার্বজনীন ধারণা তৈরি হয় যে আগুনে হাত দিলে হাত পুরাবে। তার মানে কোনো জিনিস সার্বজনীন হলেই সেটা যে সহজাত হবে, এর কোনো মিনিং নেই। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে লক বুদ্ধিবাদীদের সহজাত ধারণার খণ্ডন করেন, এবং এই সহজাত ধারণার খণ্ডন করে
উনি তার যে মতবাদ, তার যে ধারণা তত্ত্ব, সেই ধারণা তত্ত্ব প্রদান করেন এবং উনি বলেন যে আমাদেরকে যে কোনো জিনিসের অর্থাৎ জ্ঞানের উৎসকে আমাদের খুঁজতে হবে কোথায়? ধারণার মধ্যে। জ্ঞানের উৎসকে খুঁজতে হবে ধারণার মধ্যে। ধারণার বাইরে আসলে কিছু নেই। এবং উনি তার ফিলোসফির যে তার একটি বিখ্যাত উক্তি যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না বা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ওই আধুনিক পাশ্চাত্য দর্শনের প্রথম অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল জন লক কিভাবে সহজাত ধারণার খণ্ডন করেন, এবং এই সহজাত ধারণার খণ্ডন করতে গিয়ে আমরা বলেছি যে উনি তার যে বিখ্যাত গ্রন্থ অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থের 4টি অংশে বিভক্ত। প্রথম অংশে উনি সহজাত ধারণার সমালোচনা করেন, বুদ্ধিবাদীদের সহজাত ধারণার সমালোচনা করেন। কিভাবে সমালোচনা করেন? উনি বলেন যে বুদ্ধিবাদীরা যে বলে যে কিছু কিছু বিষয় যেগুলা আমরা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করি না, বরং জন্মের সময় আমাদের মনে করে নিয়ে আসি, মনে গ্রথিত হয়ে থাকে, এরকম ধারণা আসলে বলতে কিছু নেই। উনি বলেন যে মন জন্মের সময় একটা সাদা কাগজের মতো থাকে, টেবুলার রাসা যেটাকে বলে। তারপরে উনি বলছেন বুদ্ধিবাদীরা বলে যে সার্বজনীন ধারণা সহজাত, এবং লক দেখান যে সার্বজনীন হলেই সহজাত হবে না। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ায়, এটি একটি সার্বজনীন ধারণা, কিন্তু এটি সহজাত নয়। কার্যকারণ নিয়ম, যেমন একটি ঘটনার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, এটি একটি সার্বজনীন ধারণা, আমরা সবাই মানি এটা, কিন্তু সেটা সহজাত নয়। এবং লক সর্বশেষ বলেন এমনকি সকল আমরা যদি ধর্মের বিবর্তনের যে ইতিহাস, ধর্মীয় বিবর্তনের ইতিহাসও যদি আমরা দেখি, সকল ধর্মের যে মূল তত্ত্ব ঈশ্বর, সেই ঈশ্বরের অস্তিত্ব নিয়েও দেখা যায় এক এক যুগে এক এক জাতির মধ্যে এক এক রকমের মত, এমনকি একই সমাজে বসবাসকারী জনগণের মধ্যেও ভিন্ন ধরনের মত দেখা যায় ঈশ্বরকে নিয়ে। যাই হোক, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।